আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজদুর রহমান, লাউহাটি আলিম মাদ্রাসা, দেলদুয়ার, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা পড়াবো। কবিতাটির বিষয় যাব আমি তোমার দেশে। কবির নাম জসিমউদ্দিন। কবি জসিমউদ্দিন কে পল্লী কবি বলা হয়। তার লেখনীতে যতগুলো কাব্য, সাহিত্য, কবিতা যা লিখেছেন সবই পল্লীকে নিয়েই লিখেছে। যেরকম ভাবে না কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলা হয়, সেইভাবে জসিমউদ্দিনকে পল্লী কবি বলে আখ্যায়িত করেছেন। 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে SSC পাশ করেন। রাজেন্দ্র কলেজ থেকে HSC ও BA পাশ করেন। পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় BA MA পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি 1931 সাল থেকে 1937 সাল পর্যন্ত কর্মরত থাকেন। 1937 থেকে 1943 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে ঢুকশিকাতার মাঠ এবং সুজন বাদিয়ার ঘাট। 1976 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় পরলোক গমন করেন। তোমরা কবিতাটি নিশ্চয় ভালো করে পড়েছ। সেই কবিতারই মূল বিষয়টুকু আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। যাব আমি তোমার দেশে কবিতাটি কবি জসিমউদ্দিনের ধান ক্ষেত কাব্য থেকে সংকলিত। ধান ক্ষেত নামে একটি কাব্য ছিলেন। সেই কাব্যেরই মূল বিষয়টুকু এই কবিতায় তুলে ধরা হয়েছে। এই কবিতায় আদরের পল্লী দুলালের দেশে যেতে চেয়েছেন কবি। পল্লীর দুলাল বলতে, কবির আদরের বলতে সেই নিবিড় তার বন্ধুকে এখানে বলেছেন পল্লীগ্রামের প্রকৃতি যেন তাকে ঘিরে রেখেছে। পল্লীগ্রামের যে শ্যামল, সবুজ, সুন্দর পরিবেশ, সেই পরিবেশ গ্রামে গিয়ে উপলব্ধি না করলে সেটা বোঝা যাবে না। তাই কবি তার পল্লী দুলালের দেশে যেতে চেয়েছেন। তাই বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দিক হারা সবুজ মাঠ। বনের শীর্ষে আকাশ বলতে কবি এখানে বন বাদর আছে, সেই বন বাদরের উপরে তো আকাশ থাকে,
সেই আকাশের কথা বলেছেন। পায়ের কাছে বলতে মাঠ বলতে মাঠের চতুর্দিকে যে সবুজ শ্যামল শস্যে পরিপূর্ণ, সেই কথাই এখানে বোঝাতে চেয়েছেন। বেদকে আর বনের ডাহুক ডাকে। ডাহুক এক প্রকার পাখি, সেই পল্লীতে বেত এবং কেয়া ফুল জাতীয় গাছ আছে, সেই তারই ভিতরে ডাহুক নামে এক প্রকার পাখি ডাকে। আর সেখানে ধান কাউনের ক্ষেতের ভিতর দিয়ে সরু সুতার মতো দীর্ঘ বাঁকা পথ গেছে। পল্লীতে বিভিন্ন স্থানে ধান কাউনের ক্ষেত থাকে। ধান তো আমরা যেটা ভাত খেয়ে জীবন ধারণ করি, এবং কাউন বলতে ছোট্ট এক প্রকার শস্যকে বোঝায়। সেই ক্ষেতের ভিতর দিয়ে যখন দীর্ঘ সরু পথ বেয়ে যায়, সেই পথে গায়ের মেয়ে কদম, কদম এক প্রকার ফুল, সেই কদম ফুলের করি ছিটে ছিটে সরে সরে যায়, চলে যায়। কবি সেই তার পল্লীগ্রামে গিয়ে সেই দৃশ্যটি উপলব্ধি করতে চেয়েছেন। কবি সেই পথে যাবেন পল্লী দুলালের দেশে। তারপর পাড়ার দস্যি ছেলেদের সাথে খেলা করবেন। দস্যি বলতে এখানে দুরন্ত বোঝানো হয়েছে। পাড়ার দস্যি ছেলে বলতে এখানে দুরন্ত বলা হয়েছে। দুরন্ত ছেলে, পল্লীর যে দুরন্ত ছেলে থাকে, চটপটে, মানে এদিক সেদিক চলাফেরা করে, সেই কথা এখানে বলা হয়েছে। কবি সেইটাই দেখতে চায়, তাদের সাথে খেলতে চায় বা খেলবেন। ঢল দিঘিতে সাঁতার কেটে রক্ত কোমল তুলে আনবেন। ঢল দিঘি বলতে দীর্ঘ দিঘি বা পুকুর, সেই পুকুর থেকে সাঁতার কাটবেন। রক্ত কমল বলতে লাল রঙের সেই শাপলাকে বোঝানো হয়েছে, সেটা সাঁতার কেটে কবি আনতে চেয়েছেন। মাটিতে পা রাখবেন, তিনি হাঁটবেন। মাটিতে পা রাখা মানে শহর জীবন তো সবসময় খালি পায়ে থাকতে পারেন না কবি, তাই পল্লীতে যখন তিনি আসবেন তখন পায়ে কোনো স্যান্ডেল বা জুতা থাকবে না, সেটা খুলে খালি পায়ে হাঁটতে চেয়েছে। পাখির সাথে ডাকবেন। পল্লীর গাছপালা যেরকম ভাবে ঘুঘু, কোকিল, শ্যামল এরা ডাকে, ঠিক তারই মতো অভিনয় করে কবি পাখির মতো, সেই পাখির মতো ডাকতে চান। অজানা ফুল। পল্লীর বনে বাদরে অনেক ধরনের ফুল ফুটে থাকে, সেই অজানা ফুলের রূপ দেখবেন। অজানা ফুল দেখবেন। অজানা ফুলকে তিনি খুব ভালোবাসেন, কারণ শহর জীবনে সেই অজানা ফুলকে কখনো তিনি দেখেন নাই, তাই সেই অজানা ফুলের রূপ দেখে তিনি মুগ্ধ হবেন। পল্লী দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশি তিনি ঘুরবেন। কারণ পল্লী দুলাল তার সেই বন্ধুর কথা এখানে বলা হয়েছে, তার কাঁধে হাত রেখে উদাস বেশি তিনি ঘুরে বেড়াবেন। গাছের শাখা। পল্লী গ্রামে এখানে সেখানে অনেক ধরনের গাছ থাকে, সেই গাছের শাখা দুলিয়ে হাজার ধরনের ফুল তিনি সংগ্রহ করবেন। যখন সে ক্লান্ত হয়ে পড়বেন তখন তার অলস দেহটি মাটিতে বিছিয়ে রাখবেন নিবিড় ছায়াতলে। তারপর যখন আবার সে শ্রান্ত দূর হবে তখন আবার উঠে ঘুরে দাঁড়াবেন। যে ঘাটে পল্লীবালারা কলসি ভরে পানি নেন, সেই ঘাটের পানে রেখে আসবেন ফুলের মালা। পল্লীবালারা সাধারণত বিভিন্ন ঘাট থেকে কলসি ভরে পানি তুলে নেন। কবিতার আনন্দ, তার মজা করার জন্যে যে ঘাটে
পল্লীবালারা কলসি করে পানি আনতে যাবেন, সেই ঘাটের পাশে ফুলের মালা রেখে আসবেন, যাতে করে সেই পল্লীবালারা সেই কিরকম ভাব করে সেইটা তিনি নিজে উপলব্ধি করতে চান। তারপর নামবে সন্ধ্যা, চারিদিকে নামবে আঁধার। সারাদিন সে এরকম খেলতে বেড়াতে ঘুরতে ফিরতে দেখতে, দিন শেষে যখন সন্ধ্যা নামে আসবে, চারিদিকে যখন সন্ধ্যা আঁধার নামবে, নিরালা নিঝুম অন্ধকারে কবি পল্লী দোলালের সাথে পল্লী মায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবে। সারাদিন শেষে কবি অন্ধকার আচ্ছন্ন অবস্থায় যখন অন্ধকার আসবে, তখন তার সেই মায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবে। এইটাই ছিল কবির কামনা। আজকে তোমাদের সামনে যেটুকু উপস্থাপন করা হলো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছ। আশা রাখি তোমরা বাড়িতে আরেকটু ভালোভাবে দেখবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে এবং যে কোনো প্রশ্ন উত্তর তোমরা লিখতে পারবে। আশা রাখি তোমরা ভালো থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি।